দর্শক, উপজেলা নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব ঢাকার দোহারে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্থান থেকে আমরা চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। তো আপনি এখন ঢাকার দোহারে অবস্থান করছেন, সেখানকার ভোটের চিত্র আপনি কেমন দেখছেন? সেখানে কোনো সংঘর্ষের খবর আপনার কাছে আছে কিনা আমরা জানতে চাই। লীনা, সংঘর্ষের কথা যদি বলি, নবাবগঞ্জ এবং দোহারে খুব শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো হাতাহাতির খবরও কিন্তু আমরা পাইনি যে ছোটোখাটো কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটাও হয়নি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে। তবে যে বিষয়টা হচ্ছে, ভোটারের উপস্থিতিটা কিন্তু এখনও খুব একটা বাড়েনি। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে। আমরা যদি আপনাকে এখন ভোটের পার্সেন্টেজ বলি, বেশিরভাগ কেন্দ্রেই আমরা নবাবগঞ্জ এবং দোহারের অনেক কেন্দ্রে গিয়ে ঘুরে দেখেছি। দুইটার দিকে একটু আগেও যে তথ্য নিয়েছি, এখানকার যে দুটি কেন্দ্রে আমরা আছি, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে 18 থেকে 20% ভোট কাস্ট হয়েছে। 2টা পর্যন্ত বলা যেতে পারে। বেশিরভাগ কেন্দ্রে 1% এদিক সেদিক হতে পারে। বাকি কেন্দ্রগুলিতে প্রায় সেম একই ধরনের হচ্ছে। তবে প্রার্থীরা এবং তাদের সমর্থকরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন কিভাবে ভোটারদের ভোট কেন্দ্রে আনা যায়। ইজি বাইক, রিক্সা করে বাড়িতে গিয়ে গিয়ে ভোটারদের আনার চেষ্টা করছেন। তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং তারা বলছেন যে এখন আগামী 2 ঘন্টায় হয়তো আরও ভোটার আসবে। সেক্ষেত্রে আসলে শতকরা হারটা কত যাবে সেটা আসলে 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং দোহারের আজকে আমি যে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আছি, এখানে 2টি কেন্দ্র। 31 নম্বর কেন্দ্রটি হচ্ছে পুরুষ এবং 32 নম্বর কেন্দ্রটি হচ্ছে নারী ভোটার এখানে আছে 3248। তার মধ্যে 1টা 40 মিনিট পর্যন্ত এখানে 371 জন ভোট দিয়েছে। আর পুরুষ কেন্দ্রটিতে আপনার 3561 জন ভোটারের মধ্যে 1টা 40 মিনিট পর্যন্ত ভোট দিয়েছে 683 জন। অর্থাৎ ভোটারের সংখ্যা কিন্তু বেশ কম বলা যেতে পারে দোহার এবং নবাবগঞ্জে। তবে শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট হচ্ছে। যারা আসছেন তারা নির্দ্বিধায় সুন্দরভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা চলে যাচ্ছেন। এই হচ্ছে নবাবগঞ্জ এবং দোহারের 2টা পর্যন্ত আপনি নির্বাচনের সর্বশেষ চিত্র। এখন আগামী 2 ঘন্টা এখন দেখা যাক শান্তিপূর্ণ এই পরিবেশটা বজায় থাকে কিনা। লীনা, জানছিলাম উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর। নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এখন পর্যন্ত 15 থেকে 20% ভোট পড়েছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। গড়ে অঞ্চল ভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। আর বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গণ্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। সকল মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায়, এটি দুঃখজনক উল্লেখ করে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে মক্কা মদিনা। পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়েছে 85,257 জন মুহতারাম। 9 মে থেকে 12 জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 117টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে দিবে 45,525 জন হজযাত্রী। এর মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। আশকোনা হাজি ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। দেশটির অধিকার বুঝিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক
অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। ইসলামের নামে মুষ্টিমেয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিরোধের তাগিদ দেন সরকার প্রধান। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য হাজিদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। সৌদি আরব থেকে 20 জুন শুরু হবে বাংলাদেশি হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে বিএনপি। দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করে বলেন, বিএনপির ভোট বর্জনের আহ্বান সফল হয়েছে। তিনি বলেন, ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যায়নি, বরং ভোটকে যৌক্তিক করে তোলার জন্য ভোটারের সাজানো লাইন বানানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2 নেতা এবং গণতান্ত্রিক সংগ্রামকে বিভিন্ন পোর্টালে বিভিন্ন অনলাইনে নেতার উপর নির্ভর করে উপজেলা নির্বাচন করছে, সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা। বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করে, মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই, কোনো মূল্য নাই। নাটোরের লোকমানপুর রেল স্টেশন এলাকায় রেল লাইন ভেঙে যাওয়ায় ধীর গতিতে চলছে রাজশাহী রুটের সকল ট্রেন। এলাকাবাসী জানায়, সকাল 7:30টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন ঢালাচর এক্সপ্রেস বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরের মালিগাছা এলাকা অতিক্রম করে স্টেশনে প্রবেশের পর একপাশের লাইনে প্রায় 4 ইঞ্চি পরিমাণ ভেঙে যায়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার জানিয়েছেন, পুরাতন হওয়ায় লাইনটি ভেঙে গেছে, তবে ওই স্থানে বিশেষ ব্যবস্থায় 10 কিলোমিটার গতিতে পারাপার করা হচ্ছে ট্রেনগুলো। সংসদীয় এলাকার জন্য বরাদ্দ দেওয়া অর্থের বিবরণ মানুষের সামনে প্রকাশ করে গতকাল স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তবে আজ উচ্চ আদালত প্রাঙ্গণে এসে সেই সমালোচনার জবাব দিলেন ব্যারিস্টার সুমন। আমি এমপি হিসাবে আমি ট্রাস্টি মনে করি, আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত টাকা পেয়েছি, কিন্তু এইটা বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন, আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর। এবং কি বিষয়ে বিরোধিতা, উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কয়েকটি কেন্দ্রে অনিয়ম ছাড়া শান্তিপূর্ণভাবেই উপজেলা নির্বাচনে ভোট হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে দাবি করেন তিনি। বলেন, নির্বাচনে 30 থেকে 40% ভোট পড়েছে। সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। পাল্টা ধাওয়ায় হতের ঘটনা ঘটেনি, 25 জন আহত হয়েছেন। আর টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে।
বান্দরবানে রুমায় ব্যাংক ডাকাতি, হামলা ও অস্ত্র লুটের মামলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার আরও 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নুরুল হকের আদালতে আসামিদের হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হল রুমা দার্জিলিং পাড়া এলাকার এন্ডুসরেন্ট বম ও জিসাং লিয়ান বম। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর 14টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত 9টি মামলা হয়েছে। দীর্ঘ 6 মাস কারাভোগের পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে জেল গেটে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় খায়রুল কবির খোকন অবিলম্বে সকল বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবি জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। রাজধানীর প্রবেশ মুখগুলোতে মালিক শ্রমিকদের যাত্রী ওঠানোর অসুস্থ প্রতিযোগিতা আর চাঁদাবাজির জন্য যানজট তৈরি হয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিশ্বব্যাপী খাদ্যপণ্যের উচ্চ মূল্যে খাবার কিনে অপেক্ষাকৃত কম মূল্যে 1 কোটি পরিবারকে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে বলেও জানান সংসদ নেতা। এজন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হওয়ার কারণে রিজার্ভে চাপ পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশকে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে তা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। এইরূপ অবস্থায় আমাদের সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। বিশেষ করে এই সংঘাত দীর্ঘ হলে কোনো সেক্টরে প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি। ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজার ব্যবস্থাপনার উপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হবে। এক্ষেত্রে ব্যাংকগুলো ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করতে পারবে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, মুদ্রানীতি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার বিদ্যমান শতকরা 8% থেকে 50 ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করে 8.50% নির্ধারণ করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদহার নির্ধারণের পদ্ধতি স্মার্ট 6 মান্থস মুভিং এভারেজ রেট অফ ট্রেজারি বিল প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক ঋণের সুদহার সম্পূর্ণ বাজার ভিত্তিক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ডলারের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে 1 লাফে ডলারের দাম বেড়েছে 60 টাকা। এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ডলারের এই নতুন দাম ঘোষণা করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ক্রলিং পেগ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা বেচা হবে। এই পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে 117 টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণের 3য় কিস্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ও IMF মিশন প্রধান। সচিবালয়ে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7% নেমে আসবে এমন আশা প্রকাশ করে IMF মিশন প্রধান আশা করেন, চলতি অর্থবছরে GDP প্রবৃদ্ধি হতে পারে 5.4%। হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের জন্য অনুমোদন করা $470 কোটি ঋণের শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে IMF এর প্রতিনিধি দল ঢাকায় তাদের মিশন পরিচালনা করছে। এরই মধ্যে 2 কিস্তিতে IMF এর ঋণের অর্থ পেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী বলেন, নতুন করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো, সুদের হার বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছে তারা। জনগণের যাতে অসুবিধা না হয় সে ব্যাপারে তো সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং আমার মনে হয় না কোনো আশঙ্কা এখন কারো করার প্রয়োজন আছে।
পরে সংবাদ সম্মেলনে IMF বাংলাদেশ মিশন দলের প্রধান বলেন, তৃতীয় কিস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাদের বোর্ড। We welcome Bangladesh Bank's decision to realign the exchange rate and simultaneously adopt a crawling peg regime with a band as a transitional step toward greater exchange rate flexibility to restore external resilience. Following the liberalization of retail interest rates, the additional tightening of monetary policy announced earlier today by BB should help alleviate any inflationary pressures resulting from the exchange rate reform. গত বছরের ফেব্রুয়ারিতে 44 কোটি 78 লাখ ডলারের প্রথম কিস্তি আর ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে 68 কোটি 10 লাখ ডলার ছাড় করে IMF। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে অংশ নিতে এখন পর্যন্ত 7টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংক্রান্ত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আর কম ঝুঁকিপূর্ণ হওয়ায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বুধবার সকালে দেশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানে বিডিং রাউন্ড শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে উঠে আসে 9 বছর পর এবছরের মার্চে গভীর সমুদ্রের 24টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার বিষয়। এবার দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করতে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে বলে জানান আলোচকরা। আর আগে ডাকা 2টি বিডিংয়ে কোনো বিদেশি কোম্পানি আগ্রহ না দেখালেও এবার 2 মাসের মধ্যেই 7টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে বলে জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। 7টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছে এবং 15টি অধিক কোম্পানি কিন্তু আজকে পার্টিসিপেট করেছে। সো আমি মনে করি যে একটা যুগান্তকারী অধ্যায় তৈরি হতে যাচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে এই বিডিং প্রসেস শেষ হবে এবং আমরা চাচ্ছি সামনের বছরে নাগাদ এটা দিয়ে দেওয়ার জন্য। এবং তার সাথে সাথে আমরা অনশোরেও আমরা পিএসসি চুক্তি করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আর অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা বিবেচনায় বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধানে শেষ পর্যন্ত বিদেশি কোম্পানির অংশগ্রহণ থাকবে কিনা এ নিয়ে অনেকের শঙ্কার বিষয়ে প্রশ্ন ছিল ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর কাছে। দক্ষিণ এশিয়া অপেক্ষাকৃত অনেক শান্ত এবং এতে কোনো ফ্ল্যাশ পয়েন্ট নাই যেটা বলে। সেই জন্য আমি মনে করি যে বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদে চিন্তা করে তাহলে পৃথিবীর অন্যান্য যেসব জায়গায় তারা বিনিয়োগ করেছে তার চেয়ে এখানে বিনিয়োগটা কম ঝুঁকিপূর্ণ এবং এর পাশে বড় বাজার রয়েছে। নতুন পরিকল্পনা ভালো, তবে সময় মতো ঠিকঠাক বাস্তবায়নের উপর সফলতা নির্ভর করছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। সম্ভাবনার দ্বার আমি মনে করি অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। এর অর্ধেকও যদি আমার মনে হয় যদি ঠিক হয় তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে অফশোরে গ্যাস পাওয়ার। কোম্পানিরা সাধারণত একটা কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই ইনভেস্টমেন্টে আসে, তো সেই কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই তারা আসবে। তো আমার ধারণা তারা আসবে। এবছরই মার্কিন প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশে $4 বিলিয়ন বিনিয়োগ করেছে বলে জানানো হয় আলোচনা সভায়। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। সিঙ্গাপুর ও কাতার থেকে 1350 কোটি টাকায় পেট্রোবাংলাকে 3 কার্গো LNG কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এর মধ্যে প্রতি ইউনিট $10.46 মার্কিন দরে 2 কার্গো কেনা হবে সিঙ্গাপুর থেকে আর 1 কার্গো LNG কেনা হবে কাতার থেকে। এছাড়া স্থানীয়ভাবে TCBর মাধ্যমে 1,20,00,000 টন সয়াবিন তেল কেনারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এজন্য খরচ হবে $182,44,00,000 টাকা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে 60,000 মেট্রিক টন গ্যালোনার ইউরিয়া সার কেনারও অনুমোদন দেওয়া হয়েছে এই বৈঠকে। সীমান্তে বাংলাদেশি হত্যা বেড়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেই সাথে ফিলিস্তিনের নৃশংস হত্যার নিন্দা জানান মন্ত্রী। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠকে দুদেশের বাণিজ্য সহ রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ জানান, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনা করার জন্য 2 দিনের সফরে আগামী 14 মে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 13 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির রাজনীতি নিয়েও সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা নির্বাচনের বিরোধিতা করে ঢাকায় বিএনপি নেতাদের লিফলেট বিতরণকে মিডিয়া ট্রায়াল বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। সীমান্তে যারা প্রহরী, দুই পক্ষেই যারা আছে, তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে, সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কিছুটা নিরাপত্তা ঘাটতি আছে উল্লেখ করে ঢাকায় সফররত জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ বলেন, তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পুনর্বাসন করা দীর্ঘস্থায়ী সমাধান নয়। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অ্যামি পোপ বলেন, রোহিঙ্গা সংকটের মূল সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করা। এছাড়া রোহিঙ্গাদের ভরণপোষণ নিশ্চিত করতে দাতা গোষ্ঠীতে তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। গত 5 মে 5 দিনের সফরে বাংলাদেশে আসেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। Situation for the Rohingya is that the fighting has actually continued and in some cases intensified. So we call upon all of the states who are involved in the peace negotiation process to continue to push for peace ultimately, because without that, we're going to continue to be in a position where the humanitarian and international community is supporting those who've been displaced. গ্রাহকের অজান্তে অব্যবহৃত ব্যান্ডউইথ বা ব্যালেন্স কেটে নিলে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বুধবার বিটিআরসি মিলনায়তনে টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে গণশুনানিতে এ নির্দেশনা দেন। গণশুনানিতে গ্রামীণ ফোনের সিম থেকে রিচার্জের মেয়াদ শেষ হলেই বেঁচে যাওয়া ব্যালেন্স কেটে নেওয়ার অভিযোগ করেন কয়েকজন গ্রাহক। এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী নির্দেশ দেন, টেলিকম অপারেটরগুলোর নেটওয়ার্কের দুর্বলতা, ইন্টারন্যাশনাল রোমিং জটিলতা, দুর্বল সেবার মান সহ নানা অভিযোগ করেন গণশুনানিতে আসা ব্যক্তিরা। এসব অভিযোগ সমাধান করার আশ্বাস দেন বিটিআরসি চেয়ারম্যান মহিদুদ্দিন আহমেদ। আমরা নতুন আইনে একটা রেগুলেটরি স্যান্ডবক্সের একটা সুযোগ আমরা রেখেছি আমাদের একটি ধারায়, যেখানে আসলে এই ধরনের যে ইনোভেটিভ আইওটি, রোবোটিক্স কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের যে নতুন প্রযুক্তি, সে ধরনের নতুন যে ইনোভেটিভ আইডিয়াস, সেখানে যাতে একটা অল্প সময়ের জন্য স্বল্প পরিসরে সেটা একটা পরীক্ষামূলক যাতে ব্যবসায়িক কার্যক্রম কেউ করতে চাইলে যাতে করতে পারে। সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে সুরাহা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক বিটের সাংবাদিকরা। দুপুরে সংবাদ সম্মেলন শুরুর আগে তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে সুরাহা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। তবে এর সন্তোষজনক জবাব না পেয়ে সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন তারা। বাংলাদেশ ব্যাংকে আগে সাংবাদিক প্রবেশে বিধি নিষেধ ছিল না, তবে কিছুদিন ধরে তাদের প্রবেশ করতে দিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র নিন্দা জানিয়ে আসছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছে বিভিন্ন সংগঠন। একই সঙ্গে স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছেন ব্যাংক বিটের সাংবাদিকরা।